মোটামুটি যদি বলা যেতে পারে যে বৃষ্টি, আবহাওয়া, জলাবদ্ধতা এবং উপজেলা নির্বাচন, প্রথম ধাপের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা একটু নজর বুলিয়ে নিতে চাই। আর যশোর সড়কটি নিয়ে একটু কথা বলতে চাই। ঝিনাইদহ যশোর সড়কটি নিয়ে নিশ্চয়ই সবার আগ্রহ রয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য প্রতিদিনের সংবাদের প্রধান প্রতিবেদক পার্থসারথী দাস। পার্থসারথী দাস, স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। শুরুতেই জানতে চাই, নিশ্চয়ই কাল ঘুম ভালো হয়েছে, আজ নিশ্চয়ই ঝরঝরে সকাল। পার্থসারথী দাস প্রশ্নের জন্য অপেক্ষা করছেন। পার্থসারথী দাস, উপজেলা নির্বাচনের প্রথম ধাপ আগামীকাল, সবগুলো পত্রিকায় নানা রকম পর্যালোচনা রয়েছে। একজন সাংবাদিক হিসেবে আপনার পর্যালোচনা একটু জানতে চাই যে কেমন হতে যাচ্ছে আগামীকালের প্রথম ধাপের নির্বাচন, কারণ এবারের উপজেলা নির্বাচন বেশ আলোচনায় রয়েছে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের পদক্ষেপে। ধন্যবাদ। প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বহু আগে থেকেই প্রস্তুতি রয়েছে এবং তারা বারবার বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এবং এর মধ্যে যে আশঙ্কাটি করা হচ্ছে, যে বিষয়টি আলোচনায় এসেছে, সেটি হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে নির্বাচনে তাদের প্রভাব বিস্তার করতে না পারেন ইত্যাদি বিভিন্ন বিষয়, যাতে যে প্রভাবশালী রয়েছেন তারা যেন প্রভাব বিস্তার না করতে পারেন তাদের অংশগ্রহণে, এবং তাদের যে তৎপরতা বিভিন্ন জায়গায় আমরা অন্ততও দেখেছি, যেটা নির্বাচন কমিশনের যে আইন বিধি সেটার সঙ্গে সাংঘর্ষিক। তো এই বিষয়ে নির্বাচন কমিশন বারবার সতর্ক করে এসেছে। তো এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে গতকাল। সেখানে বলা হয়েছে যে এমপিদের যে উপজেলা চেয়ারম্যানরা সম্পদের দিক দিয়ে বেশি শক্তিশালী, এবং আরো একটি পর্যবেক্ষণ তাদের অ্যানালাইসিস যেটি, সেটি হচ্ছে যে প্রায় 70% হচ্ছে ব্যবসায়ী। আমরা দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি প্রার্থী হয়েছিলেন তাদের হলফনামা তথ্য বিশ্লেষণ করে যে টিআইবি যে প্রতিবেদন দিয়েছিল সেখানেও তারা বলেছিল ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন, নির্বাচনে আসছেন, অংশগ্রহণ করছেন। এবং গতকাল যে টিআইবির যে প্রতিবেদন সেখানেও তারা টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনীতি একটি লোভনীয় জায়গা, সেখানে আসলে তদবির বাণিজ্য সহ নানা বাণিজ্যে যুক্ত হওয়া যায় এবং এটিকে একটি মুনাফা হিসেবে তারা দেখছেন। রাজনীতিতে অংশগ্রহণ করা, নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হওয়ার পর ব্যবসা করা যায়। এবং এটি তারা বলেছেন যে এতে করে নিজের যে স্বার্থ, ব্যক্তি স্বার্থটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং জনস্বার্থ প্রাধান্য পাচ্ছে না। এটি নেতিবাচক একটি চিত্র। এই আলোচনাটিতে এসছেই, কিন্তু এই যে প্রথম আলোর প্রধান খবরটি যদি আমরা দেখি যে ব্যবসায়ী প্রার্থী বেশি এবং উপজেলা নির্বাচনে কোটিপতির সংখ্যা 117 বলছে। সেক্ষেত্রে এটা টিআইবির একটি প্রতিবেদনে উঠে এসছে। আর সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ধরনের, আপনি যেটি বলছিলেন যে যেন মানুষের জন্য যারা কাজ করবেন, যিনি আমার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার কথা, তিনি আসলে ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এটি ঠেকানোর জন্য কিন্তু এবার আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ ছিল। বিএনপি, আওয়ামী লীগ, দুই দলই, যদিও দুইজনের আসলে প্রেক্ষিত ভিন্ন, কিন্তু দুই দলই চেষ্টা করেছে আটকাতে এই ধরনের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে, কিন্তু কেউই তেমন একটা সফল হতে পারলেন না। আমার প্রশ্নটি হচ্ছে, কেন্দ্রের সাথে তৃণমূলের দূরত্ব তাহলে কতটা বেড়েছে যে কেন্দ্র চেষ্টা করেও এই ধরনের নির্বাচনে ভূমিকা রাখতে পারছে না? ধন্যবাদ। এটি কারণ কি, সেটি হচ্ছে যে ধরেন আওয়ামী লীগের যে নীতি এবং আদর্শ রয়েছে সেটা সেটা অনেকে কিন্তু এই যে আওয়ামী লীগ 21 বছর কিন্তু ক্ষমতায় ছিল না এবং টানা মানে অনেক বছর ধরে সেটি ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকার ফলে হয়েছে কি, আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক মানে বিরোধী দলেও ছিল, আদর্শে বিশ্বাস করে এমন লোকেরাও কিন্তু নিজেরা আওয়ামী লীগ করে। তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। তারা কি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে নির্দেশনা সেটি পুরোপুরি বাস্তবায়ন করবে? এখানে কিন্তু মৌলিক সমস্যা রয়ে গেছে। আবার এই যে বিএনপি, সেই বিএনপি বলেছে যে তার যে নেতাকর্মী তারা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
তারা 150-র বেশি প্রার্থীকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে, তারপরেও তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এর পাশাপাশি যে মূল বিষয়টি আমরা মূল আলোচনায় যেটি, সেটি হচ্ছে যে ব্যবসার দিকে নজর বেশি, রাজনীতি একটি লাভজনক ব্যবসা, ওই দিকে কিন্তু পরিস্থিতি চলে গিয়েছে বহু আগেই। এবং এই যে প্রবণতা, এই প্রবণতাকে ঠেকানোর জন্য আমাদের শুধু রাজনীতিবিদ না, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরও কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের জি। ভোট দিতে হবে সৎ এবং যোগ্য প্রার্থীকে। এখানে আমরা দেখেছি সৎ এবং যোগ্য প্রার্থী যারা রাজনীতিতে আছেন তাদেরকে কিন্তু অনেকেই ভোট দেন না, তারা পরাজিত হন। কিন্তু যাদের পেশি শক্তি রয়েছে, যাদের সাথে যারা উদ্ভিদ করতে পারবেন, যারা একটা চাকরি দিতে পারবেন, সেটাকে আমরা অনেকে মনে করি যে তিনি অনেক শক্তিশালী, আমার জন্য কিছু করতে পারবেন। এই মানসিকতার ফলেই কিন্তু যাদের যারা পেশি শক্তিতে বিশ্বাস করেন, যাদের টাকা রয়েছে, তারা কিন্তু রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন। এটা জাতীয় রাজনীতি, জাতীয় নির্বাচনে হোক, উপজেলা নির্বাচনে হোক, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা একটা এবং সেই এখন থেকে সেই শুরু করব। উদ্যোগটি আসলে রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, কারণ তারা যদি তাদের চিন্তায় পরিবর্তন আনতে না পারে সেখান থেকে বের হওয়া আসলে আমরা যথেষ্ট। তারা উদ্যোগী হবে। জি। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই পার্থ সারথীদের, সেটি হচ্ছে গতকাল থেকেই আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর এবং ঝিনাইদহ যে সড়কটি, যে পিচ সরেছে, যে আঁকাবাঁকা সড়ক তৈরি হয়েছে সেখানে, এবং সড়কে যান চলাচলই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেই বিষয়টি নিয়ে একটু কি বিস্তারিত জানানো যায় যে আসলে কি ঘটনা ঘটেছে রাস্তায়, যে এই এই অবস্থায় এসে দাঁড়ালো? হ্যাঁ, ধন্যবাদ। এটি হচ্ছে যে নির্দিষ্ট যে আমরা দেখি যে নির্দিষ্ট এখানে যে বিষয়টি, প্রাথমিক যে তথ্য উঠে এসেছে প্রমাণিত না, সেটি হচ্ছে যে আহ, যে আহ, মানসম্পন্ন উপাদান ব্যবহার করতে হয়, বিশেষ করে বিটুমিন, সেটি ব্যবহার করা হয়নি। না করার ফলে এই ঢেউ খেলানো অবস্থা তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তো এই ঘটনা যখন গণমাধ্যমে এসেছে, প্রকাশিত হয়েছে ছবি, এবং বিভিন্ন টেলিভিশনে যখন আহ, তার আমরা চিত্র দেখেছি, দেখার পরে কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে, এবং এরপরে আমরা দেখেছি যে এর মধ্যে দুদক দল কিন্তু একটি যশোর অংশে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং সড়কের যে প্রকৌশলীরা, সেই প্রকৌশলীরাও কিন্তু সেখানে গেছেন, এবং তারা বলছেন যে তারা তদন্ত করে প্রতিবেদন দিবেন। তা এটি খুব এই ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে কি না কি ঘটেছে সেটা আমরা বিস্তারিত পরে অবশ্যই জানতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে নিম্নমানের বিটুমিন বা মানসম্মত বিটুমিন ব্যবহার না করার ফলে কিন্তু শুধু এই মহাসড়কে না, বিভিন্ন মহাসড়কে কিন্তু সড়কের যে উপরের অংশ, গাড়ি গাড়ি চলাচলের যে অংশ, যেটাকে আমরা পিচ ঢালানো বলি, সেই পিচ গুলো কিন্তু ঢেউ খেলানো অবস্থায় চলে যায়। সেটি সিলেট অঞ্চল, রংপুর অঞ্চল, এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই মহাসড়কের এই অবস্থা আমরা এর আগেও দেখেছি। এবং এটি যখন আলোচনায় আসে তখন কিন্তু এই অনেক সময় তদন্ত হয়, এবং শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন যেটি দেওয়া হয়, সুপারিশ করা হয়, সেগুলো বাস্তবায়ন করা হয়। জি। এবার আমরা দেখি কি হয়, আমরা অপেক্ষায় আছি। একেবারেই সেটাই, যে আমাদের অপেক্ষা করা ছাড়া তার সাথে তেমন কিছু নেই নিশ্চয়ই। সেই আগের জায়গাটাতে আমরা যাব। যেহেতু আমরা সড়কের প্রসঙ্গে আসলামই, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই পার্থ, সেটি হচ্ছে যে আমাদের রেলের আমরা একদম নিয়মিতভাবে দেখছি যে রেল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এবং বলা হচ্ছে যে রেলের আসলে সিগন্যালটি আধুনিক নয়, সেই কারণেই প্রতিনিয়ত সেখানে আসলে এই দুর্ঘটনা বাড়ছে। আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন, সেটা নিয়ে একটু জানতে চাই যে চোখে দেখে রেলের সিগন্যাল, এই যে জায়গাটিতে রেল গিয়েছে, আমরা তো জানি সেখানে লাখ কোটি টাকার বিনিয়োগ হয়েছে গত 15 বছরে। সেই বিনিয়োগটা আসলে ঠিক কোন জায়গাতে হয়েছে, এবং কি কি উন্নয়ন আসলে হলো, যদি আমি একেবারে কোনো ধরনের আহ, নেতিবাচক মন্তব্যে না যাই, আমি শুধু জানতে চাই যে উন্নয়নটি কোন কোন জায়গায় দেখছেন আপনি একজন সাংবাদিক হিসেবে এই ধন্যবাদ। খাতে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রেলুর উন্নয়নের কোনো বিকল্প নেই। এটি কিন্তু এই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার 2009 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের যে দৃষ্টিভঙ্গি, রেলে বিনিয়োগ বাড়াতে হবে, এটি খুবই ইতিবাচক দিক। এবং রেলের কিন্তু অবকাঠামো, বাংলাদেশ রেলওয়ের যে অবকাঠামো, সেগুলো জরাজীর্ণ অবস্থায় ছিল। রেলপথ বলেন, ট্রেনের
উম, বিভিন্ন ধরনের সেতু এবং রেলপথ বিশেষভাবে জরাজীর্ণ অবস্থায় ছিল। এবং আমরা দেখেছি যে গত এক যুগে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো বিনিয়োগ করা হয়েছে এবং তার দৃশ্যমান অবস্থাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন বঙ্গবন্ধু সেতু যেটি করা হচ্ছে, সেটি বিকল্প একটি সেতু করা হচ্ছে, আরো একটি সেতু করা হচ্ছে। আমরা পদ্মায় দেখেছি সেখানে রেল চলাচল করছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই অবকাঠামো দৃশ্যমান আমরা উন্নয়ন দৃশ্যমান অবস্থা কিন্তু আমরা দেখছি, আমরা পাচ্ছি। কিন্তু একটি বিষয় কি, এই বিনিয়োগের মধ্যেও আমরা দেখেছি অনেক জায়গায় এই ট্রেন আসলে প্রকৌশলগত বিষয়, এখানে কারিগরি বিষয়, প্রকৌশলগত বিষয়, পরিচালনাগত বিষয়ে যে বিষয়টি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ট্রেনের পরিচালনার ক্ষেত্রে আমাদের যে মনোযোগ দেওয়া দরকার ছিল, হ্যাঁ, অবকাঠামো উন্নয়ন খুবই জরুরি, সেই সঙ্গে সমানভাবে জরুরি সেটা হচ্ছে পরিচালন ব্যবস্থার উন্নয়ন। এটি পরিচালনার সঙ্গে যেসব ব্যবস্থা জরুরি, যেমন একটু আগে যে শব্দটি বললেন, সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। কিন্তু সেই জায়গায় যদি আমি একটি বড় স্টেশন করি, এটা গুরুত্বপূর্ণ না। আমার আগে দেখতে হবে যে আমার ট্রেন পরিচালনার যে বিষয়গুলো রয়েছে, ট্রেন যাতে দুর্ঘটনায় না ঘটে, ট্রেন যাতে নিরবিচ্ছিন্ন ভাবে এবং গতির সঙ্গে চলাচল করে, সেটি আমাকে নিশ্চিত করতে হবে। আমরা আসলে এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ রেলওয়ে উল্টো পথে চলছে। সেটি হচ্ছে যে আমার ট্রেন ভালোভাবে চালাতে হবে, গতির সঙ্গে চালাতে হবে। আপনি দেখবেন যে কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত বাংলাদেশে মানে একটি ট্রেন 18 কিলোমিটার ট্রেন অতিক্রম করতেই সেখানে সময় লাগছে 30 কিলোমিটার, 30 মিনিট, কমপক্ষে 30 মিনিট লাগছে। এটি লাগার কথা নয়। এত বিনিয়োগের পরেও কিন্তু ট্রেনের গতি আসেনি। এই যে সিগন্যালের যে বিষয়টি বলছেন, গতি যেরকম আমরা করে আসে সেবাও তো সেরকম করে বাড়েনি, কারণ সেবার ক্ষেত্রে অত্যন্ত তথৈবচ অবস্থা। মানে আমার 15 বছরে সেবা কত শতাংশ বেড়েছে আমি ঠিক জানি না, মানে আমি নিজে যাত্রী হিসেবে সেবার মান বাড়তে দেখিনি। ঠিকই। তাহলে আমরা কি চাচ্ছি যে আমরা যাত্রী হিসেবে, সাধারণ যাত্রী হিসেবে চাচ্ছি যে যাত্রী সেবার মান বাড়ুক, অবকাঠামো উন্নয়ন হবে, সেখানে তার সঙ্গে যাত্রী সেবার মান উন্নয়নের বিষয়টিও জড়িত। কিন্তু সরাসরি যে বিষয়গুলো মানে অগ্রাধিকার এর খাতগুলো চিহ্নিত করা উচিত বাংলাদেশ রেলওয়ে, সেটি বারবার বলা হচ্ছে। এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, গত শুক্রবার তারপর গত শনিবার আমরা দেখেছি একই একই লাইনে দুটো ট্রেন চলে এসেছে এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারণ কি, সেখানে হচ্ছে ডিজিটাল যে আহ, ব্যবস্থা, সেই ব্যবস্থা নেই, সিগন্যাল ব্যবস্থা নেই। ডিজিটাল জি। সিগন্যাল ব্যবস্থার বদলে অ্যানালগ সিগন্যাল ব্যবস্থা রয়েছে। আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ, আমরা বলছি স্মার্ট বাংলাদেশ আমরা করবো, কিন্তু সেই জায়গায় যদি আমরা এখনো এখনো চোখে হাতে দেখে সিগন্যাল চালাতে হয়। যদি কেউ সিগন্যাল ভুল করে, দিনের বেলায় আসলে লাল কাপড় উড়াতে বলা হয়, রাতের বেলায় কাপড়ে আগুন জ্বালিয়ে সেটি যেন চালকের নজরে আসে সেই ব্যবস্থা নিতে বলা হয়। সেক্ষেত্রে আসলে রেল খাত কবে ডিজিটাইজ হবে সেটা একটা বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব পার্থসারথী দাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।